শেখ হাসিনাকে দেশে ফেরাতে ২৬শে মার্চ রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সেই সাথে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে সজীব ভুইয়া এই বক্তব্য রেখে ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন। ১৪৮ অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায়ে তিনি অপসারিত হবেন উপদেষ্টার পদ থেকে। কোনো পথ খোলা নাই, এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই। আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে, নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে। এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন। শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই ক্ষান্ত হচ্ছেন না, দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন, ক্যান্টনমেন্ট গুড়িয়ে যাওয়ার কথা বলছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল। হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন? ২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১-১.৫ মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের ১ বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের। এখন তারেক রহমান দেশে যেতে পারেনি, ক্ষমতা বহু দূরের। নিশ্চয়ই একটা সুযোগ দেবে যে এই হত্যাকারীর বিচার, মানে এই হত্যাকারীদের বিচার আমরা করবো, এই হত্যার বিচার হবে। আজকে মায়ের কান্না, বাপের আহাজারি, স্ত্রী তার কান্না, বাচ্চারা, বাপ ভাড়া, মানে কি বিভৎস অবস্থা, যাদের কোনো অপরাধ ছিল না। এই নিরপরাধগুলি মানুষগুলিকে মেরে তারা নাকি আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দায়িত্ব এই বক্তব্যের জন্য এবং এই লেখার জন্য সজীব ভুইয়াকে, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রথমত তিনি ডেকে বলবেন, তুমি শপথ ভঙ্গ করেছো, তোমাকে আমি পদত্যাগের, বাচ্চা মানুষ, তোমাকে আমি প্রথম পদত্যাগের সুযোগ দিলাম। নাম্বার 1, তিনি পদত্যাগ না করলে তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে তাকে উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করেন। আমি বরখাস্ত করার অনুরোধ করছি, রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন। ১৪৮ অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায়ে তিনি অপসারিত হবেন উপদেষ্টার পদ থেকে। কোনো পথ খোলা নাই, এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই। আপনি একবার শুরু থেকে আমাদের ১৪০০ বছরের খেলাফতের সময়ও হযরত ওমরের ছেলে শুধুমাত্র খেজুরের সাথে দুধ মিশিয়ে যেটা তৈরি করা হয়, এটা ৮ ঘন্টা না ৯ ঘন্টা বেশি, এরপরের দিন খাইলেই যেটা এটা মদ হিসাবে ধরা হয়। আবু শামাকে তিনি নিজে ব্যত্যাঘাত করে হত্যা করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন ব্যত্যাঘাতে। এখানে দয়া মায়ের কোনো ব্যবস্থা নাই, তো কোনো দয়া মায়ের ব্যবস্থা নাই। আপনি ১৪৮ অনুযায়ী তিনি আপনি শপথ ভঙ্গ করছেন, আপনি উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন, পরিষ্কার। যদি না যান তাহলে এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূস আছেন, এটা আমরা ধরে নিব। ডক্টর ইউনূস এই পুরো ষড়যন্ত্রটার সাথে আছেন। এটা ষড়যন্ত্র কেন বলছেন? ওই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি ঘটনা ঘটেছিল সেনাবাহিনীর সাথে, এটাই উনি না, এটা বলতে পারেন না, এটা গোপনীয়তার শপথ নিয়েছেন। এই জন্য রাষ্ট্রের গোপনীয়তা যেটা আছে, রাষ্ট্রের গোপনীয়তা কিছু কিছু জায়গা আছে, এটা প্রদর্শন করা যায় না, এটা বলা যায় না। যদি সেটা করে, এই জন্য এটা হলে অন্যায় করেছেন আপনি। আপনার স্ত্রীর সাথে কি ঘটনা করেছেন গত রাত্রে আপনি দেশের জনসম্মুখে বলতে পারেন না। আপনার ধর্ম সমাজ কোনোটাই আপনাকে এলাও করে না, রাষ্ট্র এলাও করে না। এই জন্য আপনাকে বলছে যে অনতিবিলম্বে সজীব ভুইয়াকে বরখাস্ত করবেন, নতুবা পদত্যাগ করার সুযোগ দিবেন, এখান থেকে অপসারণ করবেন। আপনাকে আমি একটা ছোট্ট জিনিস বলি, রাষ্ট্রপতির কে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলা হয়। রাষ্ট্রপতি যতক্ষণ আছেন, রাষ্ট্রপতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে তাকে আইনের আওতায় আনবেন। মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমি সেনাপ্রধানকে আহ্বান জানাবো, আপনার বাহিনীকে আপনি বলেন যে কোথায় রাষ্ট্রপতিকে নিয়ে কোন অবজ্ঞা করে কোন বক্তব্য দিলে ধরবেন, তাকে প্রসিকিউট করবেন। তারপর ২৬শে মার্চের কুচকাওয়াজ স্বাধীনতার পর থেকে চলছে। আপনার কি বলে নাসিমুল গনি, হাবড়া বুড়ো, 10 বছর আগে পদত্যাগ, বাড়ি থেকে গেছো, উইথ ফুল স্যাটিসফ্যাকশন চাকরি করে গেছো এডিশনাল সেক্রেটারি হিসেবে, এখন বলো কুচকাওয়াজ করতে হবে না। ভাই, আমরা আনন্দের মুডে নাই, আনন্দের মুডে কুচকাওয়াজকে আনন্দের জন্য করে সমস্ত বিপ্লবের পরে মাসের পর মাস কুচকাওয়াজ চলে। আপনি মাওয়ের বাহিনী যখন বিজয়ী হয়েছে, কুচকাওয়াজ করে ঢুকে নাই, পিকিংয়ে ঢুকে নাই, সারা চায়না জুড়ে কি বলে রেড আর্মির কুচকাওয়াজ হয় নাই, ওখানে গণহত্যা হয় নাই। ওই গণহত্যার পরে কি কুচকাওয়াজ বন্ধ ছিল? এক একটা চিড়িয়া কোত্থেকে ধরিয়ে নিয়ে আসতেছে ডক্টর ইউনূস। এইগুলোকে দেখে আবার গা জ্বলে যাচ্ছে ভাই, আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে। এটা শহীদ হয়েছে, আপনি শেখ হাসিনার অলিগার,
শেখ হাসিনা লুটেরাই আপনার ব্যবসায়ী, আপনি চিনেন না শেখ হাসিনার ব্যবসায়ীগুলো? রুহুল আমিন ভাই, শেখ হাসিনা যেগুলো আর এই গণঅভ্যুত্থানের 5 দিন আগে বলছে শেখ হাসিনাকে এই জামাত বিএনপি জামাত এইগুলারে বিচার করা উচিত, এইগুলার উপর সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত, এইগুলোর কাছে চান্দা আনিস বেটা, চান্দা এনে এনে বড় বড় মানিক মিয়া এভিনিউতে প্রোগ্রাম করিস, আর ইন্টারকন্টিনেন্টালে কি জানি ইন্টারকন্টিনেন্টাল ইফতার খাওয়াইয়া বলো শেখ হাসিনার যে লোকজন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দ্বিচারিতা বাংলাদেশের জনগণ মানে না, এই দ্বিচারিতা বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী মেনে নিবে না। আমি আপনাকে বলছি আজকে ডক্টর ইউনূস, আপনার হাতে না ডিজিএফআই, আপনি ডিজিএফআই দিয়ে তদন্ত করেন তো দেখি আপনার উপদেষ্টাগুলি বাংলাদেশের কোন অলিগার্কের বাসায় যায়, কোন অলিগার্কে পায়ে কদমবুসি করে টাকা আনে, আপনি এদের বিরুদ্ধে করেন, তদন্ত করেন, করিয়ে ব্যবস্থা নেন। আর যদি না নেন আপনি একদিন প্রসিকিউটেড হবেন। ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি যত আইন, যত কাঠামো, যত ফাইলপত্র তারা সাইন করছে, আইনগতভাবে এই সবগুলো কিন্তু অবৈধ। যখন একটা নির্বাচিত সরকার আসবে, তারা চাইলেই কিন্তু এই সরকারের সকল প্রজ্ঞাপন, এই সরকারের সকল প্রকার ফাইল, এই সরকারের সকল প্রকার নীতিমালা এক বাক্যে বিলুপ্ত করে দিতে পারবে, কারণ এটা অসাংবিধানিক। যেহেতু সরকারেরই কোনো সাংবিধানিক ভিত্তি নেই, সেহেতু এই সরকারের গৃহীত সকল প্রকার কার্যক্রম অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে। বিপ্লবের পরবর্তীতে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে। আমার এই ভিডিওর পরে মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা বলতে চাচ্ছিল যে শেখ হাসিনা 50 বছরেও বাংলাদেশে আসতে পারবে না। তাদেরকে এখন চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই, যেই কথাগুলো আমি 3 মাস আগে বলে গেছি, সেই কথাগুলো বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া নিউজ কভারেজ দিয়ে যাচ্ছে। এখনো নিশ্চয়ই আপনাদের বক্তব্য সে জায়গাতেই অবস্থিত। আমি আশা করব শেখ হাসিনা বাংলাদেশে আসার পরেও আপনারা আপনাদের এই বক্তব্যেই অনড় থাকবেন। রাজনৈতিক দেউলিয়াত্বের যে বক্তব্য আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা হয়তোবা নিজেরাই জানেন না যে আওয়ামী লীগের সাংগঠনিক কতটা শক্তি, আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মী তারা কতটা শক্তিশালী, তারা কতভাবে আন্দোলন তৈরি করতে পারে এই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। যেই বাচ্চা ছেলে মেয়েদের, যেই বাচ্চা ছাত্র নেতাদের কথায় আজকে আপনারা দেশটাকে এই ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেলেন, এই বাচ্চা ছেলেপেলেগুলোকেই একসময় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনারা যারা বিভিন্ন ভাবে নাম কাম কামিয়ে দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করে আজকে দেশের এই জায়গায় এসে বসলেন, আপনাদেরকে এর জবাবদিহি অবশ্যই করতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশ একটি অতি ক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে। এই ক্রান্তিকালের পরেই বাংলাদেশে শান্তির সুবাতাস বইবে, এই আশাবাদ আমাদের। আমরা চাই বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ, সুন্দর, সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেভাবে দীর্ঘদিন বাংলাদেশ চালিত হয়ে আসছিল, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমাদের কোনো নতুন বাংলাদেশের দরকার নাই। আমরা গত 7 মাস থেকে আপনাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাইলেন, আমরা পরবর্তীতে দেখলাম যে এই নতুন বাংলাদেশ আসলে আপনাদের জন্য নতুন, কারণ আপনারা কেউই ক্ষমতায় পুরাতন না, আপনারা কেউই এর আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নেন নাই, কোনো ধরনের রাজনীতি করেন নাই। হঠাৎ করে আপনারা সরকার গঠন করলেন, হঠাৎ করে কেউ উপদেষ্টা হয়ে গেলেন, কেউ প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। আপনারা রাজনীতির র বুঝেন না, কিন্তু আপনারা এসে একটা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন। আপনাদের জন্য এটা নতুন বাংলাদেশ, কারণ আপনারা এখন নতুন ভাবে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের সিন্ডিকেট তৈরি করতে পারতেছেন। যেখানে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা আপনারা বললেন, সেখানে নতুন নতুন সিন্ডিকেট আপনারা প্রতিষ্ঠা করলেন। এটাই আপনাদের নতুন বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে, নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে। এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে না। আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে হত্যার সময়, শয়ে শয়ে পুলিশ হত্যার সময় যদি তাদের এই কথাটা মনে পড়তো যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যাদের দেশ ছাড়া করা হয়েছে তারাও এদেশের নাগরিক এবং একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ, একদিন তারা ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ালে পরিস্থিতি কি হতে পারে সেটা তো তখন ভাবাটা খুবই জরুরি ছিল, তাই না? যা হোক, প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেনাপ্রধানকে রাজনীতির কেন্দ্রে টেনে আনা এবং সেনাবাহিনীকে ক্রমাগত উস্কানি দিয়ে রাজনীতির মাঠ গরম করা দীর্ঘ 6-7 মাস পর জুলাই সন্ত্রাসীদের হঠাৎ এই উত্তেজনার প্রয়োজন কেন পড়লো? আমি আমার নিজের ব্যাখ্যাটি একেবারে শেষে উপস্থাপন করছি। তার আগে চলুন সোশ্যাল মিডিয়া থেকেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। যে পক্ষটি হাসনাতকে উস্কে দিয়ে এই নতুন ডামাডোল সৃষ্টি করেছে, তারা বলতে চাইছে যে দীর্ঘ 7 মাস পরে এসে জুলাই উত্তেজনা একেবারে ঝিমিয়ে পড়েছে, আর সেনাপ্রধান কড়া ভাষায় বলছেন যে অবিলম্বে একটি নির্বাচনের দিকে না গেলে পরে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেজন্য যেন তাকে দোষ দেওয়া না হয়, যে তিনি আগে থেকে সতর্ক করেননি। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণতন্ত্রে ফেরত যাওয়ার একটি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে, ইতিহাসে যা আগে হয়নি বা ঘটেনি। সবচেয়ে বড় কথা হলো সেনাবাহিনী জাতিসংঘের চাপে যে জুলাই মাসে ক্ষমতাসীন সরকার প্রধানের নির্দেশ না মেনে দেশের সর্বনাশ ঘটিয়েছে, তা তো আর জনগণ ভুলতে পারবে না কোনোদিন। কিন্তু সেনাবাহিনীও জুলাই সন্ত্রাসের অংশীদার, সে কথা আবারও মানুষের সামনে আনার জন্যই হয়তো তারা নতুন করে সেনাবাহিনীকে জোর করে রাজনীতিতে টেনে আনতে চাইছে। এমনকি হতে পারে না? যেহেতু নতুন রাজার দল নাগরিক পার্টি বা নাপাও এখন বলছে যে সাজিদ হাসনাত যে সেনা প্রধানের সঙ্গে দেখা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে বাতচিত করে এসেছে, সে বিষয়ে নাপা কিছুই জানতো না। দলের শ্রমিক উইং গঠনের সাংবাদিক সম্মেলনে নাপার মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন সাংবাদিকদের। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল আলোচনা, এবং হাসনাত সাজিদকে দিয়ে সেনাবাহিনীকে উত্তপ্ত করার মূল উদ্দেশ্য আসলে যে দুটি, তাই মানুষে বলেছে।
দুটি উদ্দেশ্য কি কি? এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জনগণের সায় আছে কিনা সেটা যাচাই করা। দুই, নির্বাচন পেছানোর জন্য সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশের ভেতর আবারও একটা অস্থিরতার অজুহাত তৈরি করা। আমি প্রথমটি নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ সেটা শুরুতেই বলেছি যে এ বিষয়ে জনগণ এখন কেবল এটাই মনে করছে যে আওয়ামী লীগ ফিরে এলে এই জুলাই সন্ত্রাসীদের দেশে থাকা দায় হয়ে যাবে, কিন্তু সেজন্য একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করার পক্ষে জনগণ সাড়া দেয়নি। কিন্তু দ্বিতীয় ও প্রধান উদ্দেশ্যটি নিয়ে একটু আলাপ করার আবশ্যকতা আছে বলে মনে করছি। ডক্টর ইউনূসের সরকার আগস্ট মাসে ক্ষমতা দখলের পর থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ দেশি বিদেশি গণতন্ত্র মানা সকল পক্ষেরই একটাই কথা, কবে দেবা কবে যাবা, অর্থাৎ কবে নির্বাচন দিয়ে ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকার বিদায় নেবে সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় বসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে এমনটি মনে করার সঙ্গত সকলেরই হয়তো কারণ রয়েছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিংস পার্টি খোলা এবং আমেরিকা চীনের সঙ্গে ব্যবসার ধান্দা শুরু করেছে। সংস্কারের নামে বহু রঙা বটিকা দিয়েও মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারছে না। মানুষ নির্বাচন চাইছেই। ইলন মাস্কের 1.5 লাখ টাকা দামের একটি ইন্টারনেট সংযোগের মূলার সঙ্গে চীন থেকে নাকি টাকার বস্তা নিয়ে ফিরবেন বলে সবাইকে আরো মূলা ঝোলাচ্ছেন, কিন্তু বাঙালি মূলা ঝোলানো দেখে দেখে তিতি বিরক্ত। এখন তারা শান্তি চায়, নির্বাচিত এবং স্থায়ী সরকারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে চায়, চাকুরি চায়, নিরাপত্তা চায়, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে তো সেসব দেওয়া সম্ভব নয়। সে কারণে নতুন একটা অস্থিরতা তৈরি ছাড়া তো বেশি দিন ক্ষমতায় থাকার কোনো অজুহাত পাওয়া যাচ্ছে না। নির্বাচন পেছাতে হলে এমন কিছু ইস্যু দরকার যার মাধ্যমে হয় বড় ধরনের ক্যাওস বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নয়তো হাতের শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইস্যু নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বিশৃঙ্খলাকে আরো বিস্তৃত করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা। এর মধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক টিভি সাক্ষাৎকারে বলেছেন যে জুলাই সন্ত্রাসে তারা ব্যর্থ হলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র যুদ্ধের। মানে তখন যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ মেনে রাজপথে নামতো তাহলে আসিফ মাহমুদরা অস্ত্র হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধই করত। সেটা তখন হয়নি, কিন্তু সেটা যে সামনে কখনো হবে না এমন কথা তো কেউ বলছে না এখন। তা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মহোদয়কে এই প্রশ্ন কি কেউ একবার সাহস করে করবেন যে মহাশয় যে অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন সে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।